নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করছি। আমি বলতে পারি যে সমস্ত প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট দেবো সেগুলো 100% তোমাদের আসবে। তো দেখো প্রথম অধ্যায় থেকে কিন্তু পঞ্চম অধ্যায় পর্যন্ত একটা 4 নম্বরের প্রশ্ন এবং একটা 6 নম্বরের প্রশ্ন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে। তো দেখো সেকেন্ড সেমিস্টার সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলো ইম্পর্টেন্ট দেবো সেগুলো 100% কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু কমন আসবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 4 নম্বরের প্রশ্ন দেখতেই পারছো। প্রথম অধ্যায় আমাদের সেকেন্ড সেমিস্টার ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার 2025-এর। তোমরা জানো ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অর্থাৎ মার্চ থেকে হয়তো পরীক্ষা তোমাদের স্টার্ট হবে। ডেট তারিখ ফাইনাল করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা ক্লাস 11-এর। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে ইকোনমিক্সের সম্পূর্ণরূপে ফাটাফাটি সাজেশন। এক দিকের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দাও। বহুত ইম্পর্টেন্ট প্রশ্ন বাবা। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু বড় করে পড়ে নেবে। এটা 4 নম্বর আসতে পারে, 6 নম্বরেও আসতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য খতরনাক ইম্পর্টেন্ট কিন্তু আমি বলে মনে করি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে মুখস্থ করবে। একদম বেশি দিন নেই, আর মাত্র 3 মাস বাকি। এই 3 মাসের মধ্যে কিন্তু ভালো করে পড়তে হবে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী কী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। বুঝতেই পারছো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। এবং তার সঙ্গে তোমাদের এই যে গোপলি বাজারের যে সংজ্ঞা দাও এবং এর প্রকারভেদগুলি আলোচনা করো। তো দেখো অলিগোপালি বাজারের ভিতরে যে এর যে প্রকারভেদগুলো আছে, ঠিক আছে, এই প্রকারভেদগুলো ভালো করে পড়বে। এই যে প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত কিন্তু একটা 4 নম্বরের প্রশ্ন এবং একটা 6 নম্বর প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু আসবে। ঠিক আছে, একটা 4 নম্বর প্রশ্ন, একটা 6 নম্বর কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। যেটা বলছে আর কি, বইতে বলে দিয়েছে, সিলেবাস অনুযায়ী কিন্তু বলে দিয়েছে এই সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং এই সমস্ত প্রশ্নগুলো খুবই ভাইটাল। 1-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন এবং 4 দাগের প্রশ্ন। এই 4 দাগের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আছে। এগুলো কিন্তু আগে কিন্তু পরীক্ষায় কিন্তু এসএ কিউবে আসতো, এমসি কিউবে আসতো। সেটা কিন্তু এটা বড় প্রশ্ন কিন্তু আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। ঠিক আছে, প্রকারভেদটা ভালো করে পড়বে। তো দেখতেই পারছো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং তোমরা মার্ক করে নাও, পারলে খাতায় লিখে নাও যে কোন প্রশ্নগুলো তোমাদের ইম্পর্টেন্ট হতে চলছে, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলছে। 6 দাগের প্রশ্ন, একচেটিয়া ক্রেতা কাকে বলে উদাহরণ দাও। তো দেখো একচেটিয়া ক্রেতাটা দেখে যাবে, আমি বলবো না যে বিশাল ইম্পর্টেন্ট এরকম টাইপের নয়, বাট দেখে যাবে তোমরা। ঠিক আছে, দেখতে কি কোনো ক্ষতি নেই। 8 দাগের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক এবং বিশুদ্ধ প্রতিযোগিতামূলক পার্থক্য। পূর্ণ প্রতিযোগিতা এবং বিশুদ্ধ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য ভালো করে পড়বে কিন্তু। বাট আমার মতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, যেটা একটু আগে আমি বলেছিলাম। ঠিক আছে, একচাটি বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার খুবই ইম্পর্টেন্ট কিন্তু। এগুলো কিন্তু ভালো করে পড়াবে। এই যে একই প্রশ্ন, অলিগোপালি বাজার কাকে বলে, বিশুদ্ধ অলিগোপালি এবং পৃথকীকৃত অলিগোপালির মধ্যে পার্থক্য, এটা কিন্তু ভালো করে পড়বে। যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিচ্ছি এবং যে সমস্ত প্রশ্নগুলো খতরনাক, একদম 100% ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমাদের সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার কিন্তু ডিসকাস করেছে, একদম ফাটাফাটি ডিসকাস করেছে। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে। 6 নম্বরের প্রশ্ন, তো দেখো এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে 6 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হিসেবে আমি সিলেক্ট করেছি, দেখো ভালো করে দেখো ভিডিওটা দেখো। 2 দাগের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে, যেটা একটু আগে বলেছি ওই প্রশ্ন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে এবং এর বৈশিষ্ট্য, বহুত খতরনাক ইম্পর্টেন্ট বাবা, খতরনাক, একদম খতরনাক ইম্পর্টেন্ট আমি বলে দিলাম কিন্তু। এবং 3 দাগের প্রশ্ন, একচাটিয়া বাজার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা তো আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এটা খতরনাক ইম্পর্টেন্ট আমি বলতে পারি। তো দেখো আমি আস্তে আস্তে যাচ্ছি আরও পিছনের দিকে, দেখো কোন প্রশ্নগুলো আমি ইম্পর্টেন্ট দিতে পারি। তোমরা ভালো করে দেখে নাও কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, কোন প্রশ্নগুলো ভাইটাল আছে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই যে 4 দাগের প্রশ্ন দেখতেই পারছো, একচাটিয়া প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স খুবই বেশি। এই সমস্ত প্রশ্নগুলোই যে কী কারণে একচেটিয়া কারবারের উদ্ভব হতে পারে তা আলোচনা করো। ঠিক আছে, কিন্তু তার থেকে কিন্তু বেশি ইম্পর্টেন্ট পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই যে 7 দাগের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, এইটুকু পড়লেই হয়ে যাবে। আর বাকি যে দেখাও একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য উপস্থাপিত হয়েছে, সব দরকার নেই। এখান থেকে শুরু করে তোমাদের কতটা পড়তে হবে সেটা কিন্তু তোমাদের আমি দেখে দিয়েছি। বৈশিষ্ট্য উল্লেখ করো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একই প্রশ্ন।
তো দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করে একই বারবার দেখতে পাচ্ছি, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট। 100% পরীক্ষায় আসার চান্স বেশি, 100%। দুদাগের প্রশ্ন, বিশুদ্ধ প্রতিযোগিতা ও পূর্ণ প্রতিযোগিতার মধ্যে পার্থক্য দেখাও। একই প্রশ্ন, এর আগেও আলোচনা করেছি। আর এখানে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তাবলী, কীভাবে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যাবে তা আলোচনা করতে। দেখো ফার্মের এই যে দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তাবলী ইম্পর্টেন্ট আছে, বাট তার সঙ্গে কিন্তু স্বল্পকালীন যে যোগান রেখা পাওয়া যায় এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বাট আমার মতে তোমাদের কিন্তু এই 1 নম্বরের প্রশ্ন কিন্তু কমন আসবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? এবং তার সঙ্গে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, এটা একটু ভালো করে পড়ে যাবে, এটা চোখ বুলিয়ে যাবে, এটা ভালো করে দেখে যাবে। আর এটা তো 100% শিওর আসার চান্স 99.099%, ঠিক আছে? এবং তার সঙ্গে তোমরা যেটা ভালো করে পড়বে বলছি, একচাটিয়া রেখাচিত্রের সাহায্যে আয় ব্যয় সমতার বিন্দু উৎপাদন, না এতটা ইম্পর্টেন্ট আমি বলবো না, তোমরা এমসি রেখাটা ভালো করে পড়বে। এমসি রেখাটা কিন্তু পরীক্ষা দেয়, এমসি রেখাটা ভালো করে পড়বে। তো দেখো পড়লে তো সবই পড়বে, তার সঙ্গে স্কুল থেকে কী বলছে সেটা কিন্তু অবশ্যই মাথার মতো রাখবে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? এবার তোমরা যেটা পড়বে দেখো এটা কিন্তু ভালো করে পড়বে। এমসি রেখা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং তার সঙ্গে এই কোশ্চেনটা যে স্বাভাবিক মুনাফা কাকে বলে, কখন একটি ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে, চিত্র, এটা কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট আছে। এমসি রেখা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য এবং আর এই যে স্বাভাবিক মুনাফা অর্জন করবে, এটা কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট, এটা খতরনাক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা ভালো করে পড়বে, ঠিক আছে? দেখো সমস্ত প্রশ্ন তো দেওয়া যায় না, আর স্কুল থেকে যা বলছে সেটা অবশ্যই ফলো করবে। বাজারে বাড়তি চাহিদা থাকলে দামের উপর কী প্রভাব পড়ে, বাজারে বাড়তি যোগান রাখার দাম, আমি এতটা ইম্পর্টেন্ট আমি দেবো না এগুলো। এখানে বলেছে দীর্ঘকালীন দাম নির্ধারণে চাহিদা কোনো ভূমিকা নেই, উক্তিটি দেখে যেতে পারো, বাট এটা বেশি ইম্পর্টেন্ট আছে, এটা দেখে যেতে পারো, বাট আমি বলবো না যে বিশাল ইম্পর্টেন্ট, সেটা বলাটা ভুল হবে আমার ক্ষেত্রে। তো এইদিকে চলে আসি, এবার 6 নম্বরের প্রশ্নটা আলোচনা করি। 6 নম্বরের প্রশ্ন যে একই টাইপের প্রশ্ন, মানে তোমরা বড় করে পড়বে, ঠিক আছে? 4 নম্বরের প্রশ্নই 6 নম্বর প্রশ্ন হয়েছে। তো দেখো 6 নম্বর প্রশ্ন থেকে তোমরা পড়বে, ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য শর্তগুলি উল্লেখ করো চিত্রের সাহায্যে। দীর্ঘকালীন ভারসাম্য খতরনাক ইম্পর্টেন্ট আছে 6 নম্বরের ক্ষেত্রে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য, তো দেখো স্বল্পকালীন দীর্ঘকালীন ভারসাম্য, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখো। আর ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য শর্তাবলী, তো দেখো এই দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই 4 থেকে যে প্রশ্ন আছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের দাম কীভাবে নেই, হ্যাঁ এটা দেখে যাবে, এটাও ভালো করে দেখে যাবে, এটাও ইম্পর্টেন্ট আছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা বাড়লে ভারসাম্য কীভাবে প্রভাবিত হয় তার চেয়ে আছে, তো এটা দেখে যেতে পারো, বাট আমি মনে করি এইটা আর এই দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 6 নম্বরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি, যা বলছি সেগুলো ভালো করে পড়বে কিন্তু তোমরা, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তারপরে তোমরা যেটা পড়ে যাবে, 6-এরটা বাদ দিলাম, 7-এরটা বাদ দিলাম, উৎপাদন বন্ধের বিন্দু, হ্যাঁ এই উৎপাদন বন্ধের বিন্দুটা দেখে যাবে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আছে, উৎপাদন বন্ধের বিন্দু, এটা কিন্তু দেখে যাবে। 7-এর প্রশ্ন উৎপাদন বন্ধের বিন্দু পরীক্ষা দেয়, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। এবং তার সঙ্গে তোমরা দেখে যাবে, দাঁড়াও একটু দেখছি কোনগুলো দেওয়া যায়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, শুধু দিলে তো হবে না, এটা সাজেশন একটা কম ব্যাপার না বাবা। কত কোশ্চেন দিয়েছি রে বাবা। তো দেখো এখান থেকে যেটা পড়ে যাবে, আমি তাও তো দিচ্ছি, এই যে এই কোশ্চেনটা, এই একই কোশ্চেন যে কতবার আছে, ভয়ের কোনো একই কোশ্চেন আছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কী হচ্ছে, এই বাজারের বৈশিষ্ট্যগুলো আলোচনা, এটা 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। বড় জায়গাটা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যের শর্তগুলি উল্লেখ করো এবং রেখচিত্রের মাঝে স্বল্পকালীন ভারসাম্য, দেখো একটা কথা বলতে পারি, স্বল্পকালীন ভারসাম্য এবং দীর্ঘকালীন ভারসাম্য দুটো ইম্পর্টেন্ট আছে। স্বল্পকালীন ভারসাম্য এবং দীর্ঘকালীন ভারসাম্য এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, উৎপাদন বন্ধের বিন্দু, এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট, ঠিক আছে? কী বলছো বুঝতে পারছো? এবার দেখো 13 দাগের প্রশ্ন কী বলেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো একটি ফার্ম স্বল্পকালে ভারসাম্য অবস্থায় কীভাবে স্বাভাবিক মুনাফা অর্জন করবে, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? যা যা বলছি সেগুলো পড়ে যাবে, এটা কিন্তু 6 নম্বর প্রশ্ন খুবই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো এবার আমি তোমাদের যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, থার্ড চ্যাপ্টার, ঠিক আছে, তৃতীয় অধ্যায়। দেখতেই পারছো তৃতীয় অধ্যায় একচাটিয়া বাজার। এখান থেকে আমি তোমাদের 4 নম্বরের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আলোচনা করব। তো দেখো 4 নম্বরের প্রশ্ন থেকে যেটা ইম্পর্টেন্ট আছে, একচেটিয়া ফার্মের সংজ্ঞা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একচেটিয়া ফার্মটা পড়বে ভালো করে, ঠিক আছে। তার সঙ্গে 3 দাগের প্রশ্ন কী বলছে, একচেটিয়া বাজারে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউর আকৃতি কীরূপ হয় তা আলোচনা। হ্যাঁ, গড় রেভিনিউ, প্রান্তিক রেভিনিউ এটাও ভালো করে দেখে যাবে। একচেটিয়া ফার্মের ভারসাম্যের শর্তবলী এটাও দেখে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, তিনটে প্রশ্ন, তিনটেখানা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট আমি দিয়েছি। এবং তার সঙ্গে যেটা দেখে যাবে সেটা বলছি আমি, প্রান্তিক ব্যয় নিম্নমুখী হওয়ার বিক্রেতা দরকার নেই, দাম ভারসাম্য, এক সাইডে বাজারে প্রান্তিক ব্যয় সমান হওয়ার কারণ কি, এটা দেখে যেতে পারো। এটা প্রান্তিক ব্যয় রেখার নিম্নমুখী এক সাইডে বিক্রেতা না, দরকার নেই, দেখে যেতে পারো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখাচ্ছি তোমাদের আমি। হ্যাঁ, 6 নম্বর প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট আছে। 6 নম্বর প্রশ্ন, একই প্রশ্ন বারবার আসছে যে একচেটিয়া বাজার কাকে বলে, এই বাজারের বৈশিষ্ট্য। একই প্রশ্ন আসছে, একবার লিখলেই হয়ে যাবে। একচেটিয়া বাজার কীভাবে ভারসাম্য দাম নির্ধারিত হয়, একচেটিয়া ভারসাম্য চাহিদার স্থিতিস্থাপক দাম, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজারের তুলনামূলক। হ্যাঁ, এটা দেখে যেতে পারো। 4 দাগের প্রশ্নটা দেখে যাবে কিন্তু, ঠিক আছে, এটা দেখে যাবে। 5 দাগের প্রশ্ন, একচেটিয়া ফার্ম গড় ব্যয় এসি রেখার নিম্নতম বিন্দুতে উৎপাদন করতে পারে, চিত্রসহ উল্লেখ করো, দেখে যাবে, ঠিক আছে। তার ভিতর থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা ইম্পর্টেন্ট বেশি কিন্তু, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? এবং এখান থেকে কিন্তু এমসি রেখা ভালো করে পড়ে যাবে, 10-এরটা পড়ে যাবে। দুটি বাজার চাহিদা স্থাপন, না এটা দরকার নেই। তো দেখো এবং যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেগুলো এটা দেখে যাবে। লার্নারের সূচকটি বিবৃত করে, এটা ইম্পর্টেন্ট আছে 6-টা, ঠিক আছে। চলো আমার পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। এবার আমি চতুর্থ অধ্যায় ফার্মের অর্থ সংস্থান অর্থাৎ চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো দেখো 4 নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। 4 নম্বর থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আছে, এখানে বলেছে যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বৈশিষ্ট্য। হ্যাঁ, পড়ে যাবে এটা ভালো করে। কিন্তু ডিবেঞ্চার কাকে বলে, এর বৈশিষ্ট্য। শেয়ার এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য কিন্তু খতরনাক ইম্পর্টেন্ট আছে। ডিবেঞ্চার এবং শেয়ার, ঠিক আছে, ডিবেঞ্চার শেয়ার ভালো করে পড়ে যাবে। এখান থেকে কিন্তু পার্থক্য দিতে পারে, বৈশিষ্ট্য দিতে পারে। শেয়ার এবং ডিবেঞ্চার বহুত ইম্পর্টেন্ট কিন্তু, খতরনাক কোশ্চেন কিন্তু, ঠিক আছে। শেয়ার কয় প্রকার, কী কী, এটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ডিবেঞ্চার বাহক ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য 6-টা দেখে যাবে, 6-টা, ঠিক আছে, 6-টা দেখে যাবে। এবং তার সঙ্গে দেখে যাবে, এক সেকেন্ড, এখান থেকে দেখে যাবে হচ্ছিল এটা দেখে যাবে, ঠিক আছে। রূপান্তরযোগ্য ও অরূপান্তরযোগ্য অগ্রাধিকারযুক্ত শেয়ারের মধ্যে পার্থক্য, ঠিক আছে, এটা পড়ে যাবে। আর 9-টা পড়ে যাবে যে বন্ধুকের ডিবেঞ্চার ও সাধারণ ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। স্টকটা ভালো করে দেখে যাবে, ইজি চ্যাপ্টার আছে, ইজি চ্যাপ্টার, একদম পাতি চ্যাপ্টার, এটা দেখে যাবে। এবং তার সঙ্গে 6 নম্বর প্রশ্ন থেকে যেটা ইম্পর্টেন্ট, 6 দাগের প্রশ্ন যেটা আমরা ইম্পর্টেন্ট দেব, একই প্রশ্ন আছে, বুঝতে পারলে, একই প্রশ্ন, ওটাই 4 নম্বর আছে, এটাই 6 নম্বরে আছে। এটা আমি দিয়েছি ওখানে, কোশ্চেনটা দিয়েছি, এটা বড় করে দেখে যাবে। 4-এর প্রশ্নটা দেখে যাবে যে ডিবেঞ্চার ঋণপত্র বা বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকার ডিবেঞ্চারের সংক্ষিপ্ত বিবরণ। এই কোশ্চেনটা আমি খুঁজছিলাম, এটা খুবই খতরনাক ইম্পর্টেন্ট, এটা 99% আসার চান্স খুবই বেশি। শেয়ার এবং ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য রাখবে, বহুত খতরনাক কোশ্চেন কিন্তু। এবং 7-এরটাও দেখে যাবে, বাট আমি মনে করি 6-এরটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে দেখে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল আছে, ঠিক আছে। তো দেখো 5ম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 5ম অধ্যায় বাহ্যিকতার সমস্যা, এখান থেকে
যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো আসার চান্স খুব বেশি, সে সম্পর্কে ডিসকাস করব আমি। বাহ্যিকতা ও বা বাহ্যিক প্রভাব বলতে কি বোঝায় উদাহরণ সহযোগে ব্যাখ্যা করা। দেখে যাবে এটা দেখে যাবে 3-এরটা দেখে যাবে, 3-এর কোশ্চেন ইম্পর্টেন্ট। 4-এর প্রশ্নটা দেখে যাবে, 5-এর প্রশ্ন দেখে যাবে, 4 নম্বরের প্রশ্ন। তো দেখো তোমরা 4 নম্বরের প্রশ্ন একটু হালকা বড় করে পড়বে, ওটা 6 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? একই প্রশ্ন এমন না যে স্যার 4 নম্বরের প্রশ্নগুলো পড়ছি, স্যার 6 নম্বরের প্রশ্নগুলো পড়ছি। যে কোনো একটা ভালো করে বড় করে পড়ে যাবে, ছোটও হয়ে যাবে। 7 দাগের প্রশ্ন, ব্যক্তিগত দ্রব্য বলতে কী বোঝায় বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আছে কিন্তু। সামাজিক দ্রব্য কাকে বলে, কোনটা থেকে কোনটা বাদ দিয়ে সেটা আছে সামাজিক দ্রব্য কাকে বলে বৈশিষ্ট্য, এটাকে দেখ বসিয়ে। তার সঙ্গে এখান থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট। কর বসিয়ে কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায়, কর বসিয়ে, হ্যাঁ এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, কোনো ফার্ম উৎপাদন করার সময় পরিবেশ দূষণ ঘটছে, কীভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যায়, হ্যাঁ এই যে 9 আর 10, এই 9 আর 10 কিন্তু ইম্পর্টেন্ট আছে। যে পরিমাণে যদি এরকম টাইপের করা হয় যে যারা যেভাবে দূষণ করছে তাদের পর যদি প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করা যায়, তাহলে কিন্তু এই দূষণ কিন্তু নিয়ন্ত্রণ বা মুক্ত করা যায়। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং স্বাভাবিক একচাটিয়া কাকে বলে বৈশিষ্ট্য, এর আগে কিন্তু এই কোশ্চেনটা ছিল। স্বাভাবিক একচাটিয়া বাজার কাকে বলে বৈশিষ্ট্য লেখে, এটা কিন্তু এর আগে ছিল। বাট এই দুটো কোশ্চেন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আর কি, এটা দুটো ইম্পর্টেন্ট আছে। তো দেখো 6 নম্বর থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো, উৎপাদন ও ভোগকারীর দিকে বিচার করলে আমরা 4 রকমের দরকার নেই। এটা কী কী কারণে বাজারের ব্যবস্থার ব্যর্থকতা দেখা যায়, হ্যাঁ এটা দেখে যাবে। ঠিক আছে, 3 দাগের প্রশ্ন দেখে যাবে, ব্যক্তিগত সামাজিক ব্যয়ের মধ্যে পার্থক্য বলেছিলাম। ব্যক্তিগত ব্যয় আছে, একটা সামাজিক ব্যয় আছে, খুব ইজি আছে। একবার দুবার রিডিং পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে, একদম বুঝে যাবে। ঠিক আছে, আর ইকোনমিক্স লেখার কিন্তু একটা ভাষা আছে, উল্টোপাল্টা লিখলে কিন্তু হয় না বাবা। ঠিক আছে, ইকোনমিক্স লেখার একটু ভাষা আছে। আর কী বলেছে, ব্যক্তিগত সামাজিক, এটা এটা দেখে যাবে। ব্যক্তিগত দ্রব্য কাকে বলে, ব্যক্তিগত দ্রব্য কতটা উৎপন্ন হবে কেউ স্থির। সামাজিক দ্রব্য কাকে বলে, এই যে ব্যক্তিগত দ্রব্য এবং সামাজিক দ্রব্য, এই দুটো কোশ্চেন ভালো করে দেখে যাবে। কীভাবে কোনো কারখানার দূষণ নির্দিষ্ট সীমার মধ্যে রাখা যেতে পারে তার একই ব্যাপার, যে ট্যাক্স যে বসাতে হবে না, আগে যেমন 9 আর 10 দাগের যে কোশ্চেনটা ছিল একই টাইপের কোশ্চেন। যদি নির্দিষ্ট সীমানা যদি বাঁচা যায়, যদি প্রত্যেকটা কারখানাকে যদি প্রচুর পরিমাণে ট্যাক্স আদায় করা হয়, বিভিন্ন যদি রুলস রেগুলেশন করা হয়, তাহলে কিন্তু এই নিয়ন্ত্রণগুলো করা যায়, দূষণ কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে, তো দেখো 6ষ্ঠ অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য, এই আন্তর্জাতিক বাণিজ্য 6ষ্ঠ অধ্যায়, এখান থেকে কোন প্রশ্নগুলো, দেখো এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? 2 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের প্রশ্ন দেখাচ্ছি তোমাদের আমি, দাঁড়াও। এখান থেকে যে প্রশ্নগুলো দেখে যাবে জাস্ট আমি তোমাদের বলে যাচ্ছি। আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে দেখে যাবে, ঠিক আছে, এটা দেখে যাবে। তারপরে আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে এটা দেখবে। এক সেকেন্ড, একটু ছোটো করতে হবে, না জুম করে দেখা যাচ্ছে না। হ্যাঁ এবার ঠিক আছে, দেখো এবার ঠিক আছে। এটা 3 দাগের প্রশ্ন দেখে যাবে। তারপরে 4 দাগের প্রশ্ন। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, এখান থেকে যেমন আছে আমদানি কোটা, আমদানি শুল্ক, অবাধ বাণিজ্য নীতি। অবাধ বাণিজ্য নীতি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে। অবাধ বাণিজ্য নীতির পক্ষে বিপক্ষে কিন্তু ভালো করে পড়ে যাবে, 9 আর 10টা ভালো করে পড়ে যাবে। বিনিময় হারও পরীক্ষায় দেয়, বাণিজ্য হার দেয়, কাকে বাদ দেবো কাকে ছাড়বো সেটাই মেন ব্যাপার। এগুলো পড়ে গেলে লিখে আসতে পারবে সুন্দর করে গুছিয়ে। এবং এটা সব থেকে বলতে পারবি যে এটা দেবে, 18 দাগের প্রশ্নটা দেবে কিন্তু। গ্যাট এবং WTOর মধ্যে পার্থক্য, বাপরে বাপ খতরনাক ইম্পর্টেন্ট বাবা, খতরনাক ইম্পর্টেন্ট কিন্তু। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি জানো তো, যখন দুটি দেশের মধ্যে হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে, সেটাই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আছে। এবং তোমরা এখান থেকে যেটা পড়বে 4 নম্বরের প্রশ্ন, এখান থেকে 4 নম্বরের প্রশ্ন তোমরা পড়ে যাবে আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য, হ্যাঁ এটা দেখে যাবে। আন্তর্জাতিক বাণিজ্য অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য, এইটা পড়ে যাবে। রিকার্ডোর তুলনামূলক ব্যয় তত্ত্ব, ওয়াও, আরে বাবা খতরনাক ইম্পর্টেন্ট, খতরনাক ইম্পর্টেন্ট। রিকার্ডো অবাধ বাণিজ্য নীতির পক্ষে, দেখো অবাধ, একটা শোনো আমি কী বলছি, তোমরা এটা দুটো পাঞ্চ করে পড়বে। অবাধ বাণিজ্য নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। ঠিক আছে, অবাধ বাণিজ্য নীতির কিন্তু 5টা পয়েন্ট পক্ষে, 5টা পয়েন্ট কিন্তু বিপক্ষে, ভালো করে পড়ে যাবে, এটা ভালো করে পড়ে যাবে। অবাধ বাণিজ্য নীতির পক্ষে বিপক্ষে ভালো করে পড়ে যাবে। আর দ্বিপাক্ষিক চুক্তি যেটা আছে সেটা আমি আলোচনা করেছি,
যে দ্বিপাক্ষিক চুক্তি তো জানো তো এর উদ্দেশ্য। দ্বিপাক্ষিক চুক্তি মানে কি, দুটি দেশের ক্ষেত্রে যে বাণিজ্যের ক্ষেত্রে যে চুক্তিটা হয় সেটাকে দ্বিপাক্ষিক চুক্তি বলো। এটা অ্যাডাম স্মিথ, ওয়াও অ্যাডাম স্মিথ, আর রিকার্ড এবং অ্যাডাম স্মিথ, এটা তো ওয়াও কি বলবো, কি বলে, এই তো পেয়ে গেছি, আরে বাবা দুই বন্ধুকে পেয়ে গেছি 9 আর 10। রিকার্ডোর তুলনামূলক ব্যয়তত্ত্ব এবং স্মিথের পরম ব্যয় সুবিধা তত্ত্ব, এই দুটো কোশ্চেন কিন্তু আশা করে দেওয়ার চান্স খুবই বেশি। বহুত 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 গুরুত্বপূর্ণ কোশ্চেন বাবা, বহুত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো আমদানি শুল্কর কয় প্রকার দেখে যাবে, আমদানি শুল্কটা দেখে যাবে, এবং তার সঙ্গে যেটা দেখে যাবে, এক সেকেন্ড, এই যে দেখাচ্ছি, তারাও আরও দেখাচ্ছি তোমাদের, এইটা গ্যাট ও ডব্লিউটিওর মধ্যে পার্থক্য, ডব্লিউটিওর উদ্দেশ্য, ঠিক আছে। তারপরে দুটি দেশের বিনিময় হার কি হার, 19 জায়গার প্রশ্ন, একটু কোশ্চেনগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। এটা দেখে যাবে আন্তর্জাতিক বাণিজ্য লাভ, দরকার নেই এটা। রপ্তানি ভিত্তিক শুল্ক কোটা পারলে একটু দেখে যাবো, হ্যাঁ এটা কিন্তু এর আগেও ছিল, কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আমি, ঠিক আছে। তো দেখো সপ্তম অধ্যায় বিস্তৃতির পরিমাপ সমূহ, এখান থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে রাশিবিজ্ঞানের। তো দেখছি কী কী আছে দেখা যাচ্ছে। প্রসারের দুটি সুবিধা উল্লেখ করো, প্রসারের দুটি সুবিধা উল্লেখ করো, 2 নম্বরের প্রশ্নটা পড়ে যাবে, প্রসারের দুটি সুবিধা, ঠিক আছে। এবং এখান থেকে যেটা পড়ে যাবে, দেখো কি বলছি ভালো করে শোনো, যে প্রসারের দুটো অসুবিধা, প্রসারের সুবিধা দুটো, অসুবিধা দুটো, সমক পার্থক্য ভালো করে পড়ে যাবে, এবং সমক পার্থক্য দুটির সুবিধা এখান থেকে দেবেই পাক্কা গ্যারান্টিকার সাথে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে যেগুলো আমি বলছি, ঠিক আছে। তো দেখো সমক পার্থক্যের অসুবিধা উল্লেখ করে, এটা ভালো করে দেখে যাবে, এবং তার সঙ্গে 8 দাগের প্রশ্নটা দেখে যাবে, ঠিক আছে। 8 দাগের প্রশ্নটা দেখে যাবে, তারপরে তোমরা দেখে যাবে কিন্তু, এক সেকেন্ড বলে দিচ্ছি আমি, তোমরা 11 দাগের কোশ্চেনটা দেখে যাবে, বিস্তৃতির অর্থ এটা দেখে যাবে, তারপরে বিস্তৃতির পরিমাপ করার কয়টি ধরন পদ্ধতি দেখে যাবে, বিস্তৃতির দরকার নেই, এটা বিস্তৃতির আপেক্ষিক পরিমাপগুলিকে, হ্যাঁ 16 দাগেরটা দেখে যাবে, তারপরে দেখে যাবে গড় পার্থক্য, 21 দাগেরটা দেখে যাবে, 22 দাগের কোশ্চেনটা দেখে যাবে 2 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে। প্রচুর সিলেবাস, প্রচুর কোশ্চেন আছে বাবা, তাও তো আমি শর্ট করার চেষ্টা করছি। তারপরে তোমরা এখান থেকে দেখে যাবে হচ্ছিল 27 দাগের প্রশ্ন, 26 দাগের প্রশ্ন, এই যে গড় পার্থক্য দুটি সুবিধা অসুবিধা, এটা ভালো করে দেবে, গড় পার্থক্য দুটি সুবিধা অসুবিধা দেখে যাবে, এবং তার সঙ্গে এখান থেকে যে অঙ্কটা দেখে যাবে সেটা কিন্তু এই 30 দাগের অঙ্কটা দেখে যাবে ভালো করে, ওকে। 30 দাগের প্রশ্ন ভালো করে দেখে যাবে। এবার এই দিক থেকে দেখো 6 নম্বরের প্রশ্ন আছে, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, এটা ভালো করে দেখবে, একের কোশ্চেনটা ভালো করে দেখবে, এবং তার সঙ্গে দেখো বইটা আমার কাছে নেই আপাতত, ছবিটা কালো হয়ে গেছে, তোমরা 2 দাগের কোশ্চেনটা ভালো করে দেখে যাবে, 2 দাগের প্রশ্ন ভালো করে যাবে, 3 দাগের প্রশ্নটা দেখে যাবে। সমক পার্থক্য অঙ্ক আছে, খুব ইজি অঙ্ক আছে, কোনো সমস্যা নেই, আমি করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এবং তার সঙ্গে তোমরা দেখে যাবে কিন্তু 5 আর 6-এর অঙ্কটা দেখে যাবে, বা 6-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে তোমরা দেখে যাবে, দেখাচ্ছি কোন অঙ্কগুলো দেখে যেতে হবে। তারপরে তোমরা দেখে যাবে সমক পার্থক্য হিসাবে 9 দাগের অঙ্ক, 10-এর অঙ্ক, 11-এর অঙ্ক, ওকে, 11-এর অঙ্ক, তারপরে 12-এর অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কগুলো দেখে যাবে, এখান থেকে কিন্তু একটা বড় একটা অঙ্ক থাকবে, ঠিক আছে। এবং তার সঙ্গে কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু তোমরা এই অঙ্কগুলো দেখে যাবে 15, ঠিক আছে, 15-16, এই দুটো অঙ্ক কিন্তু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? তারপরে তোমরা 22 জায়গার প্রশ্নটা দেখে যাবে, ঠিক আছে। এবার চলে আসো অষ্টম অধ্যায় সহপরিবর্তন, সহপরিবর্তন থেকে যেটা দেখে যাবে বলছি আমি, 4 নম্বরের প্রশ্ন আসবে, 3-এরটা, ঠিক আছে, 3-এরটা দেখে যাবে, 4-এরটা, 1-এরটা, এই প্রশ্নগুলো দেখে যাবে। তার সঙ্গে তোমরা দেখে যাবে, আর এখান থেকে কি দেওয়া যেতে পারে,
এটা 6টা একই প্রশ্ন দুবার করে ঘুরিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এবং তোমরা এখান থেকে যেটা দেখে যাবে সেটা কিন্তু 16 দাগেরটা, ঠিক আছে। আর তোমরা 22, 23 দুটোই দেখে যাবে। এবার দেখো, এখান থেকে দেখো যে অঙ্কগুলো আছে ওটা দেখে নাও। 24-এর অঙ্ক দেখে যাবে, 26-এর অঙ্ক দেখে যাবে, ঠিক আছে। আর এখান থেকে দেখে যাবে, দেখো এখান থেকে নবম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। নবম অধ্যায় থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, যার ভিতর থেকে দামের স্তর কী, দাম সূচক কী, এরা 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, 6, 8, ঠিক আছে। যে সমস্ত প্রশ্নগুলো বলছি ভালো করে দেখে যাবে এগুলো। 14 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন যদিও দিয়েছি আমি এর আগে। এবং এখান থেকে দেখে যাবে দাম অনুপাতের ভারযুক্ত গড় দুটি সূত্র দেখে যাবে। 19 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন, জীবিকা জীবন ধারণের সূচক, বা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 21 দাগের 22 দাগের প্রশ্ন ভালো করে দেখে যাবে। থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।